হ্যালো, আমি অনিক দে। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে চতুর্থ বর্ষে আছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। তো যেই কারণে ভিডিও তৈরি করা শুরু করা, সে কারণটা হচ্ছে আমি সিলেটে মোটামুটি অনেকগুলো টিউশন ও ব্যাচ পড়াই। তো যে জিনিসটা আমি অনেক বেশি ফেস করি, সেই জিনিসটা হচ্ছে যখন স্টুডেন্ট আমার কাছে পড়তে আসে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে কেমিস্ট্রি অনেক একটা টাফ সাবজেক্ট মনে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টরা হচ্ছে কেমিস্ট্রির ম্যাক্সিমাম কন্টেন্ট বুঝতে পারে না। আবার অনেক স্টুডেন্ট আছে যারা কেমিস্ট্রি বুঝতে পারে কিন্তু এক্সামের মধ্যে ভালো করতে পারে না। কিন্তু কিছুদিন যাওয়ার পর মোটামুটি সবার কাছে কেমিস্ট্রি অনেক সহজ সাবজেক্ট মনে হয়, সবাই কেমিস্ট্রিতে অনেক ভালো করতে শুরু করে এবং কেমিস্ট্রি মোটামুটি সবারই ফেভারিট একটা সাবজেক্টে পরিণত হয়। তো আমি আশা করি আমি তোমাদের ভালোভাবে গাইড করতে পারবো যাতে তোমাদেরও কেমিস্ট্রি অনেক সহজ মনে হয়, কেমিস্ট্রি নিয়ে যাতে তোমাদের মনে কোনো ভয় না কাজ করে এবং কেমিস্ট্রি তোমাদের যাতে একটা ফেভারিট সাবজেক্টে পরিণত হয়। তো আজকে আমি আমার লেকচার ক্লাস এখানেই শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি অনেকগুলা গ্যাসের সূত্র আছে। তো এক একটা গ্যাসের সূত্রতে এক একটা জিনিস নিয়ে কথা বলছে এবং এক একটা সূত্রতে এক একটা জিনিস কনস্ট্যান্ট থাকে। তো স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় আসলে কোন সূত্রতে কি নিয়ে কথা বলছে, কোন সূত্রতে কি জিনিস কনস্ট্যান্ট থাকে। সেই কনফিউশন দূর করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম লগুলা কভার করার চেষ্টা করব। তো এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে PV is equal to nRT। জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম লগুলা কভার করার চেষ্টা করব। হয়তো অবাক লাগতে পারে কিন্তু আসলে আমি একটা ফর্মুলার মাধ্যমে পড়াবো এই চ্যাপ্টারটা। ওকে, তো এখানে ফার্স্টে জানতে হবে যে এই যে ফর্মুলা, এই ফর্মুলার প্রতিটা টার্মের মানেটা কি। P মানে হচ্ছে চাপ, D মানে হচ্ছে আয়তন, N মানে হচ্ছে মূল সংখ্যা, R মানে হচ্ছে গ্যাস ধ্রুবক এবং T মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে যেই ফর্মুলার মাধ্যমে চ্যাপ্টারটা করব, ফার্স্টে এই ফর্মুলা ভালোভাবে মাথায় রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে PV is equal to nRT এবং তারপর জানতে হবে যে কোন টার্মের মানেটা কি। কোন টার্মের মানে কি? P মানে হচ্ছে চাপ, V মানে হচ্ছে আয়তন, N মানে হচ্ছে মূল সংখ্যা, R মানে হচ্ছে গ্যাস ধ্রুবক এবং T মানে হচ্ছে তাপমাত্রা। ওকে, তারপর আমি যে জিনিসটা বলতে চাই সেই জিনিসটা হচ্ছে STP এবং SATP নামে দুটো ইউনিট আছে এবং এই দুইটা ইউনিট দিয়ে অনেক এমসিকিউ আসে এক্সামে। ঠিক আছে, মাঝে মধ্যে কোয়েশ্চন করতে পারে যে STP তে টেম্পারেচারের ভ্যালু কত বা STP তে আয়তনের ভ্যালু কত। এই জিনিসটা অনেক কনফিউশন তৈরি করে স্টুডেন্টের মনে। তো আমি চেষ্টা করব ওই জিনিসটা খুব সহজে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো কি বলছি, দুইটা টার্ম, একটা হচ্ছে STP আর আরেকটা হচ্ছে SATP। তো STP এর মানেটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার আর SATP এর মানেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। তো STP তে টেম্পারেচার একটা ভ্যালু আছে, SATP তে টেম্পারেচার একটা ভ্যালু আছে, STP তে ভলিউমের একটা ভ্যালু আছে মানে আয়তনের একটা ভ্যালু আছে, SATP তে ভলিউম বা আয়তনের একটা ভ্যালু আছে এবং STP তে প্রেসারের একটা ভ্যালু আছে, SATP তেও প্রেসারের একটা ভ্যালু আছে। তো ফার্স্টে একটা জিনিস আমি ক্লিয়ার করি, STP এবং SATP তে দুইটাতেই প্রেসারের ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। STP তে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, SATP তে হচ্ছে অলমোস্ট 1 অ্যাটমসফিয়ার। তাহলে এই জিনিস নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই কারণ দুইটাতেই ভ্যালু প্রায় সেম। তাহলে আমাদের কনফিউশন কখন চলে আসে? কনফিউশন চলে আসে টেম্পারেচারের ভ্যালুতে। STP এবং SATP তে একটাতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর একটাতে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো STP তে 0 ডিগ্রি সেলসিয়াস, SATP তে 25 ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষার মধ্যে কনফিউজ হয়ে যাবে আসলে STP তে 0 না STP তে 25, আবার কনফিউশন হয়ে যাবে SATP তে 0 না 25। সেজন্য আমি খুব একটা ইজি ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। সেই ট্রিক্সটা হচ্ছে STP এবং SATP এই যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের মধ্যে STP টার্মটা সাইজে ছোট, SATP টার্মটা সাইজে বড়। কেন সাইজে ছোট? এখানে দেখো তিনটা অ্যালফাবেট আছে STP টার্মের মধ্যে, S তারপর T তারপর হচ্ছে P। তাহলে STP টার্মের মধ্যে তিনটা অ্যালফাবেট আর SATP এর মধ্যে কি আছে? একটা আছে S, একটা আছে A, একটা আছে T, একটা আছে P। তাহলে ওইখানে আছে তিনটা অ্যালফাবেট আর ওইটাতে আছে চারটা অ্যালফাবেট। তাহলে ওইটা হচ্ছে সাইজে ছোট, ওইটা হচ্ছে সাইজে বড়। ঠিক আছে, তারপর হচ্ছে টেম্পারেচারের ভ্যালু দুইটা, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 25। তো 0 আর 25 এর মধ্যে কোনটা ছোট নাম্বার আর কোনটা বড় নাম্বার? আমরা জানি 0 হচ্ছে ছোট নাম্বার আর 25 হচ্ছে কি বড় নাম্বার। তাহলে আমাদের কি জানছি? STP আর SATP এর মধ্যে STP হচ্ছে
সাইজে ছোট, আর 0 আর 25 এর মধ্যে 0 হচ্ছে সংখ্যাটা ছোট, তাহলে ছোট টার্মের সাথে ছোট সংখ্যাটা যাবে আর বড় টার্মের সাথে বড় সংখ্যাটা যাবে। তাহলে আমরা কোনো কনফিউশন ছাড়া মনে রাখতে পারবো এসটিপি তে ভ্যালু কি বলো, এসটিপি হচ্ছে 0 আর 25, ইজিলি বলতে পারবা 0, কারণ কি 0 আর 25 এর মধ্যে 0টা হচ্ছে ছোট, ছোটটা হচ্ছে এসটিপির সাথে, আর 0 আর 25 এর মধ্যে 25টা হচ্ছে বড়, ওটা হচ্ছে এসটিপির সাথে। এখন আমরা দেখব হচ্ছে ভলিউমের দুইটা ডিফারেন্ট মান। ভলিউমের মানটা এসটিপি তে হচ্ছে 22.4 লিটার এবং এসটিপি তে হচ্ছে 24.8 লিটার। এখন কনফিউশনটা হচ্ছে এসটিপি তে ভ্যালুটা কি 22 না 24 বা 0.4 না 0.8, তো এসটিপি তে ভ্যালু কি কনফিউশন মাথায় কোন গেলা চলে আসবে যে আসলে এসটিপি তে ভ্যালুটা হচ্ছে 22.4 না 22.8, 24.4 না 24.8। পরীক্ষার মধ্যে কনফিউজ হয়ে যাবে আসলে এসটিপি তে ভ্যালু কোনটা, ঠিক আছে? তো এই জন্য আমি খুব সহজ একটা টিপস আগের টিপসটাই ওইখানে শেয়ার করব এবং ওইটা অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে তোমরা এই জিনিসটা মনে রাখতে পারবে অনেক দিনের জন্য। জাস্ট আজকে পড়ছো, জাস্ট মুখস্থ করলে কি হয়, মুখস্থ করলে আজকে মনে আছে, কালকে মনে আছে, পরশুদিন মনে আছে, তারপরে ভুলে যাবা। কিন্তু কোনো ইজি টিপসের মাধ্যমে যদি মনে রাখো তাহলে ওই জিনিসটা অনেক দিন মনে রাখতে পারবা, কোনো স্ট্রেস ছাড়া মনে রাখতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে এসটিপি তে আর এসটিপি তে একটা জায়গা হচ্ছে 22, একটা জায়গা হচ্ছে 24, ওই জিনিসটা মাথায় থাকবে যে একটা জায়গায় 22, একটা জায়গা হচ্ছে 24। তো 22 আর 24 এর মধ্যে 22 কোন জায়গায় আর 24 কোন জায়গায়, দেখো এসটিপি আর এসটিপি এর মধ্যে কি বলছি, এসটিপি টা হচ্ছে সাইজে ছোট, এসটিপি টা হচ্ছে সাইজে বড়। 22 আর 24 এর মধ্যে 22টা নাম্বারটা ছোট আর 24 নাম্বারটা বড়, তাইলে এই ছোট নাম্বারটা হবে কি এসটিপি তে, 22টা হবে এসটিপি তে, আর 24টা কি বড় নাম্বার, ওইটা হবে এসটিপি তে। ওকে, তারপর হচ্ছে পয়েন্টের মধ্যে কনফিউশন, একটা জায়গা হচ্ছে 0.4, একটা জায়গা হচ্ছে 0.8। তো 0.4 এর 0.8 এর মধ্যে সেম আগের টেক্সটাই 0.4 এর 0.4 টা হচ্ছে কি ছোট, তাহলে এই ছোটটা হবে এসটিপি তে, দেখো এসটিপি তে 0.4, আর 0.8 টা কি বড়, 0.4 এর 0.8 এর মধ্যে 8 টা বড়, তাহলে 0.8 টা কোন জায়গায় হবে এসটিপি তে। দেখো এখানে 0.8 টা হচ্ছে এসটিপি তে। তাহলে আমরা ইজিলি ট্রিক্সের মাধ্যমে অনেক দিনের জন্য মাথার মধ্যে সেট করে দিতে পারি কোন জায়গায় ভ্যালুটা কি, ঠিক আছে? এখন আমরা যেহেতু একটা ফর্মুলার মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব, তাহলে আমাদের কিছু এক্সট্রা জিনিস জানতে হবে। সেই টার্মগুলো কি, সেই টার্মগুলো হচ্ছে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, এই দুইটা সম্পর্ক আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এখন সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হচ্ছে কোন একটা জিনিস যদি বাড়তে থাকে তার সাথে যদি আরেকটা জিনিসও কি হয় বাড়তে থাকে, অথবা কোন একটা জিনিস যদি কমতে থাকে তার সাথে আরেকটা জিনিসও কি হয় কমতে থাকে, তাহলে ওই সম্পর্কটাকে বলা হয় সমানুপাতিক। সহজ ভাষায় বললে একটা জিনিসের পরিবর্তন যেই রকম হচ্ছে আরেকটা জিনিসের পরিবর্তন যদি একই রকম হয় তাহলে ওই জিনিসটাকে কি বলা হয়, সমানুপাতিক বলা হয়। ওকে, তাহলে আমি এখন একটা एग्जांपल দিব, একটা ইজি एग्जांपल দিব যাতে তোমাদের বুঝতে সহজ হয় সমানুপাতিক জিনিসটা কি। যেমন ধরো তুমি যদি পড়াশোনা বেশি করো, মানে পড়াশোনা বেশি করতেছো, তাহলে তোমার রেজাল্টটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে পড়াশোনা বাড়াচ্ছ, রেজাল্টও বেড়ে যাচ্ছে, তাহলে একটা বাড়তেছে আরেকটা বাড়তেছে, ওই জিনিসটাকে কি বলা হয়, সমানুপাতিক বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে সমানুপাতিক জিনিসটা আমরা কিভাবে লিখব? সমানুপাতিক জিনিসটা লেখা হয় সমানুপাতিক চিহ্নের মাধ্যমে, এবং যে দুইটা টার্মের মধ্যে সম্পর্ক সমানুপাতিক, ওই দুইটা টার্মকে সমানুপাতিক চিহ্নের দুইটা ভিন্ন পাশে রাখতে হয়। তাহলে আমি একবার লিখে দিই। যেমন ধরো তুমি যদি স্টাডির সাথে রেজাল্টের সম্পর্ক দেখতে যাও, তাহলে স্টাডি এবং রেজাল্ট এই দুইটা কি হয়, স্টাডি বেশি করলে রেজাল্টও বেশি হয়, আর তাহলে ওই জিনিস দুইটা কি সমানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক সম্পর্ক লিখছি কিভাবে, সমানুপাতিক চিহ্ন ইউজ করছি, দুইটা পাশে সমানুপাতিক চিহ্নের দুইটা পাশে যে দুইটা টার্মের মধ্যে সম্পর্ক সমানুপাতিক ওই দুইটা লিখে দিয়েছি, তাহলে ওই জিনিসটা কি সমানুপাতিক। তারপর যে জিনিসটা বুঝতে হবে সমানুপাতিক জিনিসটাকে অনেকে আবার তুমি বলতে পারো যে ইংলিশ মিডিয়ামে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি সমানুপাতিক মানে হচ্ছে প্রপোর্শনাল, ঠিক আছে? সমানুপাতিক মানে কি প্রপোর্শনাল, প্রপোর্শনাল জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে যদি একটা জিনিস বাড়ে বাট আরেকটা জিনিস কি হয় কমে যায়, তাহলে ওই জিনিসটাকে কি বলা হয় ব্যস্তানুপাতিক। মানে সহজ কথায় একটা জিনিস বাড়তেছে তার সাথে আরেকটা জিনিস কি হচ্ছে কমতেছে। তো ওই জিনিসটা যদি আমি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি, সেই এক্সাম্পলটা হচ্ছে তুমি যদি বেশি চিল করো, ঠিক আছে, তুমি যদি বেশি আড্ডা দাও, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করো, তাহলে তোমার রেজাল্ট কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে তুমি আড্ডা দিতেছো বেশি, রেজাল্ট কি কমে যাচ্ছে, তাহলে এই সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, বা এই জিনিসটাকে ইংলিশে কি বলা হয় ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তো কিভাবে লিখতে হয় ব্যস্তানুপাতিক জিনিস, ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে ব্যস্তানুপাতিক জিনিসটা সমানুপাতিক চিহ্নের মাধ্যমে লিখতে হয়। জাস্ট চেঞ্জ কোন জায়গায় দেখো,
দেখো একটু আগে আমি বলছিলাম যদি তুমি বেশি চিল করো তোমার রেজাল্ট কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে একটা বেশি করতেছো আর একটা কমে যাচ্ছে, তাহলে এই জিনিসটা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই জিনিসটা লিখতে হয় সমানুপাতিক চিহ্নের মাধ্যমে, জাস্ট একটা জিনিস 1 এত আকারে লিখতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে, একটা সমীকরণ থেকে আমাদের জানতে হবে যে কোন টার্মের মধ্যে সম্পর্ক কি। যেহেতু আমি বলছি জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা করব আমরা, তাহলে এই ফর্মুলাটার মধ্যে আমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্কটা বোঝার চেষ্টা করি। ফর্মুলাটা হচ্ছে PV = nRT। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে P এবং V এর সাথে সম্পর্কটা কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এই প্রশ্নটা আমি অনেক স্টুডেন্টকে করি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল আনসার দেয়, ঠিক আছে। কিন্তু খুব সহজ একটা ট্রিক্স এর মাধ্যমে এই জিনিসটা তুমি মনে রাখতে পারো যে একটা সমীকরণ থেকে কিভাবে বুঝতে পারবা দুইটা টার্মের মধ্যে সম্পর্ক কি। তো এই জিনিসটা বুঝতে হলে যে দুইটা টার্মের মধ্যে সম্পর্ক বুঝতে যাবা, এই দুইটা টার্মকে কি করতে হবে, সমান চিহ্নের একপাশে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর যদি তার সমান চিহ্নের একপাশে থাকে তাহলে নিয়ে আসতে হবে না, যদি একপাশে না থাকে তাহলে একপাশে নিয়ে আসতে হবে প্রথমে। তারপর কি করতে হবে, দেখতে হবে এই দুইটা টার্মের মধ্যে সম্পর্ক কি। যদি তাদের মধ্যে সম্পর্ক হয় বা মানে যদি তারা দুইটা যে দুইটা টার্মের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে যাচ্ছ, এই দুইটা টার্ম যদি ভাগ আকারে থাকে তাহলে জিনিসটা হবে সমানুপাতিক বা প্রপোর্শনাল। আর যদি এই দুটো টার্মের মধ্যে সম্পর্কটা হয় গুণ, তাহলে এই জিনিসটা হবে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে একটা সমীকরণ থেকে কিভাবে বুঝতে পারবো যে দুটো টার্মের মধ্যে সম্পর্কটা কি। যে দুটো টার্মের সম্পর্ক বুঝতে যাবো, একপাশে নিয়ে আসবো, তারপর দেখবো গুণ না কি আছে, ভাগ আছে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা আরেকটা ট্রিক্স ফলো করব। তো এই জিনিসটা মনে রাখার জন্য আসলে ভাগ থাকলে সমানুপাতিক হবে না গুণ থাকলে সমানুপাতিক হবে, এই জিনিসটা মনে রাখার জন্য আমরা আরেকটা ট্রিক্স, খুব সহজ ট্রিক্স মনে রাখবো। দেখো একটা জিনিস মনে রাখতে পারি যে আমরা ওইটাকে গুণ না বলে বলবো কি ক্রস। জাস্ট মনে রাখার জন্য আমরা ওইটাকে গুণ না বলে কি বলবো, ক্রস বলবো। দেখো ক্রস মানে কি, মাঝে মধ্যে দেয়ালে দেখবা ক্রস সাইন আছে। ক্রস সাইন মানে কি, কোনো কিছু একটা নেগেটিভ, মানে দেয়ালটা ভেঙে দেওয়া হবে, অথবা কোনো জায়গায় ঘুরতে গেলে দেখবা মাঝে মধ্যে ক্রস সাইন থাকে। ক্রস সাইন মানে কি বোঝায়, ক্রস সাইন মানে বোঝায় হচ্ছে তোমার সামথিং নেগেটিভ। তো ব্যস্তানুপাতিক মানে কি, ব্যস্তানুপাতিকও কিন্তু সামথিং একটা নেগেটিভ একটা সেন্স তৈরি করে। তাহলে ক্রস থাকলে এখন আমরা গুণ না বলে বলবো ক্রস, যাতে আমরা ইজিলি এই জিনিসটা মনে রাখতে পারি। যখন কোনো দুটো টার্মের মধ্যে গুণ মানে ক্রস সম্পর্ক থাকবে, তখন ওই দুটো টার্মের মধ্যে সম্পর্ক কি হবে, ব্যস্তানুপাতিক। যদি দুটো টার্মের মধ্যে ভাগ সম্পর্ক থাকে তাহলে সমানুপাতিক। যদি একটা জিনিস মনে রাখতে পারো আরেকটা জিনিস ইজি মনে রাখতে পারবা। মানে আমি কি বলছিলাম ফার্স্টে, P আর V এর মধ্যে সম্পর্কটা কি, ঠিক আছে। এখন ফার্স্টে P আর V সমান চিহ্নের একপাশে নিয়ে আসতে হবে। যেহেতু একপাশে আছে তাহলে একপাশে নিয়ে আসতে হবে না, একপাশে আছে, ঠিক আছে। তারপর দেখতে হবে তাদের মধ্যে সম্পর্কটা কি। এই P আর V এর মধ্যে সম্পর্ক কি আছে, গুণ আছে। গুণ না বলে আমরা কি বলবো, ক্রস। মনে রাখার জন্য ক্রস বলবো। ক্রস আছে, ক্রস থাকলে কি, ক্রস মানে সামথিং নেগেটিভ, মানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে। তাহলে P আর V এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তারপর আমরা আরো দুটো টার্মের মধ্যে সম্পর্ক দেখবো, V আর T এর মধ্যে সম্পর্কটা কি। আমি যদি এখন বলি V আর T এর মধ্যে সম্পর্ক দেখতে, তাহলে V আর T কিন্তু সমান চিহ্নের একপাশে নাই। তাহলে ফার্স্টে কি করতে হবে, এই দুইটাকে সমান চিহ্নের একপাশে নিয়ে আসতে হবে। দেখো PV = nR/T। যদি তুমি V আর T কে সমান চিহ্নের একপাশে নিয়ে আসো তাহলে কি হবে, V আর T, দেখো এখানে ছিল T, যখন একপাশে নিয়ে আসছো তখন ভাগ আকারে চলে আসছে, একপাশে যখন নিয়ে আসছো। তো V আর T এর মধ্যে দেখো এখন সম্পর্কটা কি, V আর T এর মধ্যে সম্পর্ক আছে ভাগ। ভাগ থেকে মানে কি, ভাগ থেকে মানে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখন একটা সমীকরণ থেকে তুমি ইজিলি গেস করতে পারবা যে টার্মগুলোর মধ্যে সম্পর্ক কি, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। কি বলছি, যদি একপাশে নিয়ে আসার পর যদি ক্রস, ক্রস মানে আমরা গুণ না বলে কি বলছি, ক্রস বলছি। ক্রস যদি হয় তাহলে জিনিসটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর যদি ভাগ হয় তাহলে জিনিসটা কি, সমানুপাতিক। তাহলে আমি এই জিনিসটার মাধ্যমে টোটাল চ্যাপ্টারটা আমি পড়া সহজ করে দিছি। একটু পরে বুঝতে পারবা যে আমরা অতি সহজে, খুবই সহজে আমরা সবগুলা ল কভার করতে পারবো জাস্ট একটা জিনিসের হেল্প নিয়ে। ওকে, এখন আমরা ডাইরেক্ট চলে যাব গ্যাসের সূত্রগুলোতে। তো গ্যাসের সূত্র আমরা কি বলছি, একটা ফর্মুলার মাধ্যমে পড়ার চেষ্টা করব। ফর্মুলাটা হচ্ছে PV = nRT। তো গ্যাসের যে সূত্রগুলো আছে, এই গ্যাসের সূত্রগুলোতে একটা জিনিস মাথায় রাখবা, দুইটা টার্মের মধ্যে সম্পর্ক দেখবো, আর বাকি টার্মগুলো কি থাকবে, নির্দিষ্ট থাকবে বা স্থির থাকবে। তো এখানে PV = nRT তে আরটা হচ্ছে কি, ধ্রুবক। ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু, যার কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যে গ্যাসের সূত্রগুলো করব সবগুলো সূত্রতে
আর কে আমরা ইগনোর করতে পারি এই ফর্মুলা থেকে। তারপরে এখানে চেঞ্জ হতে পারে এরকম চারটা টার্ম আছে, চাপ আছে, আয়তন আছে, মূল সংখ্যা আছে, আর কি আছে, আর হচ্ছে তাপমাত্রাটা আছে। তাহলে চেঞ্জ হতে পারে এরকম ভ্যালু আছে কয়টা, চারটা। তাহলে আমি চারটার মধ্যে সম্পর্ক দেখব দুইটা, আর বাকি দুইটা কি থাকবে, স্থির থাকবে। তো ফার্স্টে আমি চলে যাই বয়েলের সূত্রতে। তো বয়েলের সূত্রতে হচ্ছে টিটা কি হয়, টিটা স্থির থাকে। বয়েলের সূত্রে কি বলছি, টিটা স্থির থাকে। এক্সামের মধ্যে দেখবা এমসিকিউ তে চলে আসে মাঝে মধ্যে যে বয়েলের সূত্রতে কি স্থির থাকে, তখন তুমি কনফিউজ হয়ে যাবে আসলে বয়েলের সূত্রতে টি স্থির মানে তাপমাত্রা স্থির, না চাপ স্থির, না আয়তন স্থির, না মূল সংখ্যা স্থির, কনফিউজ হয়ে যাবে। এই কনফিউশন দূর করার জন্য আমরা একটু ট্রিক্স তৈরি করি এই সূত্রটা মনে রাখার জন্য। ট্রিক্সটা হচ্ছে বয়েলের সূত্র, বিজ্ঞানী বয়েল দিয়েছেন, কিন্তু আমরা কিভাবে মনে রাখবো, যখন কোনো কিছু বয়েল করতে বলা হয় আমরা জাস্ট একটু ট্রিক্স, যখন কোনো কিছু বয়েল করতে বলে তখন কি করতে হয়, এই জিনিসটাকে হিট দিতে হয় বা তাপ দিতে হয়, মানে তাপের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, তাপের ইউনিট হচ্ছে তাপমাত্রা। তাহলে বয়েলের সাথে কিসের সম্পর্ক আছে, ওই যে চারটা টার্ম চেঞ্জ হতে পারে এই চারটা টার্মের মধ্যে এই তাপমাত্রা টার্মের সাথে বয়েল কথাটার সম্পর্ক আছে। তাহলে বয়েলের সূত্রতে তাপমাত্রা স্থির থাকবে, টিটা স্থির থাকবে, আমরা ইজিলি কিন্তু মনে রাখতে পারি এইভাবে। তাহলে টি স্থির আছে, তাহলে আমার বয়েলের সূত্রতে স্থির হচ্ছে টি। এখন দেখো বাকি আছে কয়টা টার্ম, তিনটা টার্ম, ওই তিনটা টার্ম চেঞ্জ হতে পারে, টার্মগুলো হচ্ছে পি, ভি আর এন। এখন দেখো আমরা তিনটা টার্মের মধ্যে সম্পর্ক দেখতে পারি না, আমরা সম্পর্ক দেখতে পারি সর্বোচ্চ দুইটা টার্মের মধ্যে, বাকি জিনিসগুলো স্থির থাকে। তার মানে ওই তিনটা টার্মের মধ্যে আরেকটা জিনিস কি থাকবে, স্থির থাকবে। তো আরেকটা জিনিস হচ্ছে এন, ওই এন জিনিসটাও কি হয়, বয়েলের সূত্রতে স্থির থাকে বা নির্দিষ্ট থাকে। এনটা মানে কি, এন মানে হচ্ছে মূল সংখ্যা। আর মূল সংখ্যা জিনিসটা কি, মূল সংখ্যা মানে হচ্ছে W/m। এখন দেখো ওইখানে W মানে কি, W মানে হচ্ছে প্রদত্ত ভর, আর m মানে হচ্ছে আণবিক ভর, মানে গিভেন মাস আর মলিকুলার মাসের একটা রেশিও হচ্ছে n। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে n টার্মটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে, n টার্মটা দ্বারা ইন্ডিকেট করতেছে ভর। আর ওইটাকে আমি কি বলতেছি, যে তিনটা টার্ম সম্পর্কে দেখতে পারো, ওইটাকে আমি স্থির বা নির্দিষ্ট ধরে নিচ্ছি। তাহলে ওই সূত্রতে ভরটা কি থাকবে, ভরটা হচ্ছে নির্দিষ্ট থাকবে। ওকে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি বলছি, টি স্থির। এখন নতুন করে আবার এনটাকে আমরা স্থির ধরে নিয়েছি। তাহলে টার্ম আছে এই দুইটা টার্মের মধ্যে এখন আমরা সম্পর্ক দেখব। ওই দুইটা টার্মের সম্পর্ক কি, ওই দুইটা টার্ম দেখো আমি কি বলছিলাম, যখন সম্পর্ক দেখতে হবে তখন সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সমানচিহ্ন এক পাশে নিয়ে আসতে হবে। ওই দুইটা টার্ম কিন্তু সমানচিহ্ন এক পাশে আছে, তাইলে আমাদের এই দুটো টার্মকে এক পাশে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, এক পাশে আছে অলরেডি। তারপরে দেখতে হবে আসলে তার কি আছে, গুণ আছে মানে ক্রস আছে না ভাগ আছে। ক্রস কেন বলছিলাম, মনে রাখার জন্য বলছিলাম। দেখো ওই দুটো আছে কিন্তু গুণ, গুণ মানে কি, ক্রস মানে কি, ক্রস মানে হচ্ছে সামথিং নেগেটিভ, মানে কি বলছিলাম, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক মানে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি কি বলতে পারি, বয়েলের সূত্রটা হচ্ছে V আর P ইনভার্সলি প্রপোর্শনাল বয়েলের সূত্রের মধ্যে। তাহলে আমি কি লিখতে পারি, V is proportional to 1/P, বা ওটা V inversely proportional to pressure, ওটা বলতে পারি। তাহলে আমরা ওইখানে কি স্থির ধরছিলাম, টিটাকে স্থির ধরছিলাম। তাহলে টিটা হচ্ছে স্থির। তাহলে আমি কি বলতে পারি, বয়েলের সূত্রতে টি স্থির থাকবে, ভরটাকে কি করে নিব, ভরটাকে নির্দিষ্ট ধরে নিব, এবং পি আর ভির মধ্যে সম্পর্ক দেখব। পি আর ভি এক পাশে আছে, ক্রস মানে গুণ আছে, বা মানে গুণ আছে মানে হচ্ছে ক্রস আছে, ওইভাবে করব আমরা, ঠিক আছে। তো এখানে কি আছে, ক্রস আছে, ক্রস মানে ব্যস্তানুপাতিক। তাহলে ওই জিনিসটা হচ্ছে ব্যস্তানুপাতিক, সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখছি, জাস্ট 1/p আকারে লিখছি। এই দুইটা ব্যস্তানুপাতিক এবং টিটা স্থির এবং ভরটাও কি নির্দিষ্ট। বুঝতে পারছি। তাহলে গ্যাসের আলটিমেট সূত্রটা হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। মানে আরটা হচ্ছে স্থির, টিটা আমি স্থির ধরে নিছি, এনটাকে নির্দিষ্ট ধরে নিছি। তাহলে পি আর ভির মধ্যে সম্পর্ক এক পাশে আছে, এবং কি বলছিলাম, ক্রস আছে, গুণ না বলে আমরা বলবো ক্রস আছে। তাহলে ক্রস মানে কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিভাবে লিখতে হয়, V is inversely proportional to P। তাহলে এখানে কি লিখতে পারি, V is equal to K into 1/P। একটা জিনিস মনে রাখবা যে সমানুপাতিক চিহ্ন থেকে যখন সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করবা তখন নতুন একটা কি নিয়ে আসতে হয়, ধ্রুবক বা কনস্ট্যান্ট একটা নিয়ে আসতে হয়। এখানে জাস্ট কেটা কি, ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, তারপরে কি লিখতে পারো, PV is equal to K। এখন যদি আমি কি করি, এখন যদি আমি ধরি যে P1 প্রেসারে কোন একটা গ্যাসের ভলিউম হচ্ছে কি V1, এবং আরেকটা গ্যাস যদি ধরি যে P2 প্রেসারে কোন একটা গ্যাসের ভলিউম হচ্ছে V2, তাহলে আমি এই আগের জিনিসগুলো ফলো করে লিখতে পারি V1 is inversely proportional to 1/P1, এবং এখানে লিখতে পারি যে V2 is inversely proportional to
1/P2। তারপর এখানে সেম ভাবে লিখতে পারি কি V1 is equal to K 1/P1। তো ওইখান থেকে কি লিখতে পারি P1 V1 is equal to K। ঠিক সেম ওইখানে লিখতে পারি কি V2 is equal to K 1/P2। তারপর P2 V2 is equal to K। তাহলে দেখো ওই টার্মটার মানে হচ্ছে P1 V1 হচ্ছে K, আবার P2 V2 হচ্ছে K। তাহলে আমি কি বলতে পারি ওইটা যদি K হয় ওইটাও যদি K হয় তাহলে ওই দুইটা টার্মের মান কি হবে সমান হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি আলটিমেট ফর্মুলাটা লিখতে পারি P1 V1 is equal to P2 V2। তো ওইটা হচ্ছে বয়েলের আলটিমেট ফর্মুলা। এখন যদি আমি কি বলি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এই জিনিসটা বোঝাতে চেষ্টা করি তাহলে আমি পিং পং বল দিয়ে তোমাদের বোঝাতে পারবো, ঠিক আছে? দেখো ওইটার কি আছে একটা আয়তন আছে। বয়েলের সূত্র মতে চাপ আর আয়তন কি হয় ব্যস্তানুপাতিক হয়, মানে একটা জিনিস যদি বাড়ে আরেকটা জিনিস কি হয়ে যাবে কমে যাবে, মানে চাপ যদি বাড়ে তাহলে আয়তন কি হয়ে যাবে কমে যাবে। দেখো ওই বলে একটা আয়তন আছে, ওই বলের মধ্যে যদি আমি কি করি চাপ দেই, চাপ দিলে কি হয়ে যাবে এই সূত্র মতে হচ্ছে চাপ বৃদ্ধি হলে আয়তন কমে যাবে, মানে ব্যস্তানুপাতিক মানে একটা বাড়বে আরেকটা কমবে। তাহলে ওইটাতে যদি আমি কি করি চাপ দিই তাহলে আয়তন কি হয়ে যাওয়ার কথা কমে যাবে। তাহলে দেখো আয়তন কিন্তু কমে গেছে, মানে বলটা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে, তার মানে আয়তন কমছে। আবার যদি আমি কি করি চাপটা আস্তে 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 ছেড়ে দিই তাহলে কি হয়ে যাবে আয়তন বেড়ে যাবে, মানে চাপ দিচ্ছি চাপ বাড়াচ্ছি আয়তনটা কমে যাচ্ছে। তাহলে আমরা এটা প্রুফ হিসেবে ওই এক্সাম্পলটা মনে রাখতে পারি খুব সহজে, তাহলে আমাদের মাথার মধ্যে এই জিনিসটা সেট হয়ে যাবে। ওকে, এখন আমরা করব চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র আমরা কি বলছিলাম সবগুলো সূত্র হচ্ছে PV nRT ফর্মুলা মাধ্যমে পড়ার চেষ্টা করব। তাহলে চার্লসের সূত্র আমরা পড়ব PV nRT ফর্মুলা ফলো করে। তো চার্লসের সূত্রতে কি হয়, চার্লসের সূত্রতে সবগুলো সূত্রতে কি বলছিলাম দুইটা টার্মের মধ্যে চেঞ্জ দেখি বাকি টার্মগুলো কি থাকবে স্থির বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে চার্লসের সূত্রতে কি হয় কিছু দুইটা টার্ম কি হবে স্থির থাকবে, তো আরেকটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তো চার্লসের সূত্রতে কি স্থির থাকে চাপটা স্থির থাকে। চার্লসের সূত্রতে P চাপ মানে চাপ হচ্ছে স্থির থাকবে, ঠিক আছে? তো চাপ স্থির থাকবে, এটা কিভাবে মনে রাখবা চার্লসের নামের মধ্যে কি আছে চাপ শব্দটা আছে এবং চাপ এই চাপের মধ্যে কি আছে সেম শব্দটাই আছে। তাহলে দুই জায়গায় কি আছে চার শব্দ আছে, তার মধ্যে তুমি মনে রাখতে পারবা যে চার্লসের সূত্রতে আসলে কোন জিনিসটা কোন টার্মটা স্থির থাকবে। তাহলে এখানে কি Pটা আমরা স্থির ধরে নিচ্ছি, চার্লসের সূত্রতে P স্থির। এখন দাও কয়টা টার্ম আছে তিনটা টার্ম আছে, একটা আছে V একটা হচ্ছে N একটা হচ্ছে T। তিনটা টার্মের মধ্যে আমরা চেঞ্জ বুঝতে পারি না, তাহলে আরেকটা টার্ম কি ধরে নিতে হবে নির্দিষ্ট ধরে নিতে হবে। ঠিক আগের ফর্মুলার মতো এখানে আমরা কি N টাকে কি ধরে নিব N টাকে নির্দিষ্ট ধরে নেব। N টাকে নির্দিষ্ট ধরে নেওয়া মানে কি কি বলছিলাম ভরটাকে নির্দিষ্ট ধরে নেওয়া। তাহলে ওইখানে আমার তিনটা টার্ম ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা সম্পর্ক দেখব B এর সাথে T। এখন যে দুইটা টার্মের মধ্যে সম্পর্ক দেখব ওই দুইটা টার্ম কি করতে হবে সমানের এক পাশে নিয়ে আসতে হবে। এক পাশে নিয়ে আসো, তাহলে কি হবে PV/T সমান হচ্ছে N R, মানে এই যে V আর T এর মধ্যে সম্পর্ক দেখব ওই দুইটা টার্মকে আমি কি করছি সমান চিহ্নের এক পাশে নিয়ে আসছি। আর এক পাশে নিয়ে আসার পর দেখো ওই দুইটা টার্ম কি আছে ভাগ আকারে আছে, ভাগ থাকলে কি হয় ভাগ থাকলে সমানুপাতিক সম্পর্ক হয়। তাহলে আমি কি লিখতে পারি চার্লসের সূত্র হচ্ছে V is proportional to T, মানে V আর T হচ্ছে সমানুপাতিক এবং কি P টা স্থির থাকবে, P টা হচ্ছে স্থির। তাহলে আমি চার্লসের সূত্র ভালোভাবে বুঝতে পারছি। তাহলে চার্লসের আলটিমেট সূত্রটা দাঁড়াচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। ওই জিনিসটা কিভাবে লিখতে পারি ওই জিনিসটা লিখতে পারি যে আয়তন তাপমাত্রার কি হয় সমানুপাতিক হয়। তাহলে আয়তন হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক ভাবে লিখতে পারি। আর কি স্থির থাকবে চার্লসের সূত্র, চার্লসের সূত্রে কি স্থির থাকে চার্লস যেটা চার শব্দটা আছে আর এখানে চাপের মধ্যে সেখানে চার শব্দটা আছে। তাহলে Pটা কি থাকবে Pটা হচ্ছে স্থির থাকবে। ওকে, তাহলে এখানে লিখতে পারি V is equal to আমি কি বলছিলাম সমানুপাতিক চিহ্ন ছাড়া যদি আমি ইকুয়াল চিহ্নের মাধ্যমে প্রকাশ করি এটা কি একটা নতুন একটা ধ্রুবক নিয়ে আসতে হয় K into T লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি V/T is equal to কি K। তো সেম আগের ফর্মুলার মতো যদি আমি একটা T1 টেম্পারেচারে যদি তার ভলিউম হয় V1 আরেকবার T2 টেম্পারেচারে যদি ভলিউম হয় V2, তাহলে এখানে কি লিখতে পারি V1/T1 is equal to V2/T2। ওটা হচ্ছে চার্লসের আলটিমেট সূত্র। তো ওইটা যদি আমি একটা এক্সাম্পল তোমাদের বলি তাহলে এক্সাম্পলটা হচ্ছে গ্রামের বাড়িতে
তোমরা যারা ছিলা তারা দেখতে পাবা যে যখন নলকূপ দেওয়া তখন সবগুলা পাইপের সাইজ কি হয় একই রকম থাকে, কিন্তু একটা পাইপে কি করা হয় হিট দেওয়া হয়, তখন হিট করা হয় তখন ওই পাইপটা কি হয় সাইজটা একটু বড় হয়ে যায়, তারপর যে নরমাল যে পাইপটা আছে ওই পাইপটা তার মধ্যে ঢুকানো হয়। ঠিক আছে, ওকে। তাহলে যখন পাইপকে হিট দিবা মানে তুমি কি করতেছো তাপ দিতেছো, তাপ দিলে কি হয় আয়তনটা কি হয় বেড়ে যায়, আয়তন বেড়ে যায়, এইজন্য ওই পাইপটা কি হয়ে যায় একটু বড় হয়ে যায়। বুঝতে পারছো? ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল एग्जांपल। তো আজকে আমাদের লেকচার ক্লাসটা এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, গুড বাই।